হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন তোমাদের সাথে আমার ওরকম কথা সাক্ষাৎ হয় না, দেখাও হয় না। ঠিক আছে? তো উম, অনেকেই এর মধ্যে আমি অনেক ব্যস্ত ছিলাম বলতে আমার অনেক পরীক্ষা-টরীক্ষা চলতেছে, মানে অনেক প্যারা চলতেছে লাইফে। তো সেই জন্য তো অনেকেই বলছিলা যে ভাইয়া সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যদি ফুললি একটু আমাদের বুঝাই দিতেন যে আসলে এখানে কি হয় বা এই জিনিসটা কি আসলে। তো অনেকেরই এই বিষয়টা সম্পর্কে জানার আগ্রহ থাকে, অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে চায়, আবার অনেকের পছন্দের সাবজেক্টটা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আমরা আজকে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে যদি খুব অল্প সময়ের ভিতরে তোমাদেরকে আসলে এই বিষয়টা সম্পর্কে ফুললি একটা ছোটখাটো ওভারভিউ দিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো তোমরা আসলে একটু ভালোভাবে তোমাদের সাবজেক্ট চুজটা করতে পারবা। সামনে তোমাদের সকল ভর্তি পরীক্ষাগুলো আস্তে আস্তে হবে। তো তোমাদের জন্য সুবিধা হবে বিষয়টা যে আসলে তোমরা কোন দিকে মুভ অন করতে চাও, তোমরা এই লাইনে আসতে চাও না অন্য কোনো সাবজেক্টে পড়তে চাও। ঠিক আছে? তো দেখো আজকে আমাদের তো প্রথম যে স্লাইডটা রাখছি সেখানে দেখো দেখাচ্ছি যে কি বলছে, যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ। ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ। আচ্ছা দেখো তো, এখানে আমরা কি প্রথম স্লাইডটা দেখেই বুঝতে পারতেছো যে এখানে আমরা একটা হিস্টোরি বা সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে কোথা থেকে আসলো, বা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি কি বা এটা বা আসলোই কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু ছোট করে কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখো এখানে লেখা আছে যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং ভার্সেস সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? মিলিটারি ইঞ্জিনিয়ারিং ভার্সেস সিভিল ইঞ্জিনিয়ারিং। সবচেয়ে প্রথম কথা হচ্ছে ভাইয়া, আহ, এই যে বর্তমান সভ্যতা বা এই যে এত পর্যন্ত এত দূর সবকিছু তৈরি হয়েছে বা এত পর্যন্ত যে আধুনিকায়ন হয়েছে, সব কিছুর পেছনে মূলত এই সিভিল ইঞ্জিনিয়ারিং এরই হাত আছে। বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ তুমি চোখের সামনে, মানে বর্তমানে তুমি চোখের সামনে যা দেখতেছো বা একটা মানুষ একটা দিনে তার চোখের সামনে যা যা দেখে, সবই মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এর আওতাভুক্ত। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন ভাইয়া এখানে আমি মিলিটারি ইঞ্জিনিয়ারিংটা কেন রাখলাম? ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা টাইমে মিলিটারি ইঞ্জিনিয়ারিং নামে ছিল। ঠিক আছে? এটা তুমি উইকিপিডিয়া বলো বা যেখানে বলো, এখানে তুমি সার্চ দিলে দেখতে পাবা যে পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রাচীন যদি কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থাকে, সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা আগে মিলিটারি ইঞ্জিনিয়ারিং নামে ছিল। মিলিটারি ইঞ্জিনিয়ারিংটা কি? আচ্ছা মিলিটারি ইঞ্জিনিয়ারিং বলতে এখানে বোঝানো হয়েছে যখন মিলিটারিরা ডিফেন্সের কাজ করতো, তখন মনে করো রোড তৈরি করা, বাড়ি তৈরি করা, বা তাদের কিছু সাব স্ট্রাকচার তৈরি করা বা স্ট্রাকচার তৈরি করা, এই সকল কাজগুলো করার জন্য আসলে এই পুরা সেক্টরটাকে মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর আওতাভুক্ত করা হয়েছে। কিন্তু তারপরে এখান থেকে আস্তে আস্তে এটাকে বের করে নতুন একটা ডিসিপ্লিন, নতুন একটা রুলস তৈরি করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা দেখো এখানে বলেছে কি ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। সিভিল ইঞ্জিনিয়ারিং সব আসলেই সত্যি কথা বলতে এটা একটা ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, এবং সর্বপ্রথম যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ভাস্ট একটা শাখা হচ্ছে আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে এত এত প্রসারণ ঘটছে বা এত এত টপিকস আসছে যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংটা অনেক একটা বড়, বিশাল বড় একটা সাবজেক্ট। তুমি আসলে এখানে কোনো কিছু শেষ করতে পারবে না পড়ে, যে আমি এই জিনিসটা শেষ করলাম, তোমার আসলে কোনো কিছুই এখানে শেষ হবে না, একটার পর একটা তুমি এখানে পাবাই। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস কি বলছে দেখো, মাদার অফ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? মাদার অফ ইঞ্জিনিয়ারিং কেন বলা হয়? তুমি দেখো, তুমি বর্তমানে যদি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজগুলা করা ছাড়া তুমি কিন্তু আসলে বাদবাকি কাজগুলো এভাবে করতে পারবে না। তুমি দেখো একটা বিল্ডিং তুমি করবা, বিল্ডিং করার পরেই কিন্তু আস্তে আস্তে ওইখানে তুমি বলো ও আনুষঙ্গিক সকল কাজগুলো করতে হবে। তোমাকে আগে স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপরে তোমাকে আগে রোড তৈরি করতে হবে, তোমাকে এই আগে আরো অনেক কিছু, যে কাজগুলো তুমি আসলে চোখের সামনে দেখতেছো সবগুলাই ভাইয়া এই সিভিল ইঞ্জিনিয়ারিং এরই অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এখানে কি বলছে যে মেইন সেকশনস, সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে একটা অনেকগুলা সাবজেক্টের সমষ্টি, এটাকে আমরা একসাথে বলি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলা শাখা আছে, এর মধ্যে পাঁচটা শাখা হচ্ছে আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর মেইন সেকশন। তার মধ্যে আমাদের কি কি আছে দেখো, এখানে বলছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা কি কি কাভার আপ করে দেখো, তুমি যত প্রকার স্ট্রাকচার দেখো, তুমি আসলে যদি কিছু বানাইতে চাও সবার আগে একটা মেন জিনিস সেটা কি, সেটা রাখতে হয় আমাদের স্ট্রাকচার ঠিক রাখা। তুমি যাই করো না কেন তার একটি স্ট্রাকচার থাকে। তো এই সেকশনটা পুরাটাই সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডেল করে, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো কি বলছে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটা কি? তুমি যে
তুমি ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, ঠিক আছে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তোমাকে কি দিয়ে যাইতে হবে? হয় তুমি রোড দিয়ে যাবা, হয় তুমি রেলওয়ে দিয়ে যাবা, হয় তুমি বিমান দিয়ে যাবা, হয় তুমি কি দিয়ে যাবা, লঞ্চ বা নৌকা দিয়ে যাবা। এই সব কিছু আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আওতাভুক্ত। ঠিক আছে? এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটা অনেক বড় একটা সেক্টর, ঠিক আছে, অনেক বড় একটা সেক্টর। এগুলাতে মনে করো রোড, তারপর রেলওয়ে স্টেশন, যত প্রকার মানে যাতায়াত ব্যবস্থা রিলেটেড যা যা আছে, যত প্রকার ইঞ্জিনিয়ারিং আছে সবগুলো আসলে এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কাভার আপ করা হয়। এরপর আছে কি আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা এটাকে আমরা বলে থাকি কি সয়েল মেকানিক্স। ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি সয়েল মেকানিক্স বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটার আসলে গুরুত্বটা কি? তুমি একটা জিনিস বানাবা, তুমি ধরো রোড বানাইলা বা তুমি একটা বিল্ডিং বানাইলা বা যেকোনো তুমি একটা সাবস্ট্রাকচার বা সুপার স্ট্রাকচার তৈরি করলা, তুমি কিসের উপর তৈরি করবা আলটিমেটলি? আকাশের উপর তো আর তৈরি করতে পারবা না, তোমাকে অবশ্যই কি মাটির উপর তৈরি করতে হবে। তো যে শাখা, এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই শাখাটা মূলত এই মাটি রিলেটেড সকল কিছু নিয়ে কাজ করে থাকে। ঠিক আছে? জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আমাদের মাটি রিলেটেড যা যা আছে সব কিছু নিয়ে আসলে কাজ করে থাকে। এরপর আছে কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? দেখো, তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং তৈরি করে বা রোড তৈরি করে বা কোনো কিছু তৈরি করে, তো সেটার আলটিমেটলি কিছু লক্ষ্য থাকে যে একটা আমি বিল্ডিং তৈরি করলাম সেটা ২ বছর পর ভেঙে গেল, বা একটা জায়গায় আমি বাড়ি তৈরি করলাম সেই বাড়িটা আমার ২-৩ বছর টিকলো, বা ওই বাড়িটা আসলে ওই জায়গায় তৈরি করার জন্য উপযোগী কিনা, বা আসলে একটা বাড়ি একটা জায়গায় তৈরি করার জন্য আমাদের কি কি সেক্টরগুলো আসলে মাথায় রাখতে হবে, এই ফুল ওভারভিউটা আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ভিতর দিয়ে কাভার আপ করা হয়। ঠিক আছে? তো এরপর আমাদের আসতেছে কি ওয়াটার ইঞ্জিনিয়ারিং। এটাকে অনেকে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বলে, অনেকে হাইড্রোলিক্স বলে, এখানে অনেক কিছুই বলে। তো আমি এখানে লেখা ওয়াটার ইঞ্জিনিয়ারিং। ওয়াটার ইঞ্জিনিয়ারিংটা কি আসলে? ওয়াটার ইঞ্জিনিয়ারিং হচ্ছে ধরো তুমি মানে পানি রিলেটেড যত কিছু আছে, তুমি ধরো বাঁধ তৈরি করবা বা একটা ক্যানেল তৈরি করবা বা একটা নদী খনন করতে চাচ্ছ বা নদী ড্রেজিং করতে চাচ্ছ, সব কিছু রিলেটেড আমাদের এই ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর ভিতর দিয়ে শেষ করা হয়। তাহলে দেখো আমাদের এই যে ৫টা যে সেক্টর দেখালাম, এই সেক্টর ছাড়াও আসলে আরো অনেক সেক্টর আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে। সেগুলোর ভিতরে তোমার আছে কি তোমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বা ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং, আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং, এই রিলেটেড জিনিসগুলো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এরই আওতাভুক্ত। তাহলে ভাইয়া দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, টোটাল অনেকগুলা সাবজেক্টের সমষ্টিকে আমরা বলতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং। একক কোনো সাবজেক্ট হলো সিভিল ইঞ্জিনিয়ারিং না। একটা সিভিল ইঞ্জিনিয়ারিং বর্ণনা করতে হলে তুমি স্ট্রাকচার, ট্রান্সপোর্ট, জিওটেক, এনভায়রনমেন্ট, ওয়াটার, এই সবগুলাকে তোমাকে ইনক্লুড করে করতে হবে। ঠিক আছে? এবং এই যে ৫টা সেকশন, এখন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ার পরে এই ৫টা সেকশনের তুমি যে কোনো একটা সেকশনে তুমি সাইন করতে পারবা। ঠিক আছে? সবগুলা সেকশনে অনেক অনেক সুযোগ আছে, অনেক। তুমি যদি বলতে চাও যে না এখানে কি হচ্ছে, এটা না, এখানে অনেক সুযোগ আছে ভাই। ঠিক আছে? এখন দেখো, এখন বলতে গেলে ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেকের প্যাশন থাকে যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো, অনেকের ইচ্ছা থাকে না। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার মজাটা কি আসলে? দেখো, তুমি ছোটবেলা থেকে তুমি যখন বড় হইছো, তুমি চোখের সামনে বাড়ি, রোড, তারপর নদী, পুকুর, হ্রদ, এরকম কৃত্রিম অনেক কিছু জিনিস দেখে বড় হইছো। আসলে ওই সেম জিনিসগুলাই তুমি আসলে এই জায়গাগুলাতে পড়বা। ঠিক আছে? দেখো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, তুমি বহুতল ভবন, কত বহুতল ভবন দেখছো, অনেক কিছু দেখছো, সব কিছুতে মূলত আমাদের কিন্তু এই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এ কাভার আপ করা হয়। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং তো তোমরা ডেইলি ইউজ করো, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিনিয়ত যাচ্ছ, তার মানে কি তোমার ট্রান্সপোর্টেশন অবশ্যই লাগতেছে। তার মানে এই ইঞ্জিনিয়ারিংটাও এই সবকিছু কাভার আপ করছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে তুমি এয়ারপোর্ট, তারপরে রেলওয়ে, তারপরে তুমি এখানে ধরো বিভিন্ন ধরনের যে স্টেশনগুলো আছে সব কিছু আসলে ডিজাইনিং, প্ল্যানিং বা মেইনটেনেন্স সব কিছু আসলে তুমি এখানে সব কিছু শিখতে পারবা। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো যে একজন একটা বাড়ি তৈরি করতে চাচ্ছে, এখন এখানে সেই মাটিটা ওই অততলা বাড়ি বা ওই সুপার স্ট্রাকচার বা সাব স্ট্রাকচার তৈরি করার জন্য উপযোগী কিনা সেটা তোমাকে চেক অবশ্যই করতে হবে, নাহলে কি হবে, বিল্ডিং কাজ হয়ে শেষ। ঠিক আছে? তো এই যে এই শাখাটা আসলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সেকশনটা এই রিলেটেড কাজগুলো করে। আবার কি বলছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে তুমি একটা বিল্ডিং তৈরি করলা, মনে করো যে ওইখানে খালি বৃষ্টি হয়, তাহলে ওইখানে তো ওই তোমার শুকনা জায়গায় যেভাবে তুমি বিল্ডিংটা তৈরি করতে, ওইখানে তো তুমি এখানে তৈরি করতে পারবে না। তো এই যে রুলস এন্ড রেগুলেশন, আমি কিন্তু এখানে ভাইয়া সবকিছুই এক একটা করে জাস্ট উদাহরণ দিচ্ছি। ঠিক আছে? আমি কিন্তু ফুলি বলতেছি না, এর বাইরেও অনেক কিছু বলার আছে, কিন্তু তোমাদের জাস্ট হলো সবচেয়ে মেইন যে কথাগুলো তোমাদের আসলে জানা, মানে আসলে এই যে সাবজেক্টগুলোতে আসলে আমাদের মেইন টপিকগুলো যে কি পড়ানো হয় সেইগুলো আসলে তোমাদের
জানিয়ে দিচ্ছি। এখন এই যে ৫টা সেকশন আমি লিখলাম, এই ৫টা সেকশন তুমি যখন এখানে পড়বা, এখানে আরো এর ভিতরে অনেক কিছু তোমাদের কভার আপ করা হবে। ঠিক আছে? আর সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হলে তোমাকে বস মানতে হবে কাকে বলো তো? তোমাকে বস মানতে হবে নিউটনকে। এটা আমি তোমাদের একটা জিনিস বলে দিলাম, তোমাদের বস মানতে হবে নিউটনকে। নিউটন কেন? নিউটনের ৩ টা সূত্র আছে না? দেখো নিউটনের ৩ টা সূত্র থেকে আমরা কি জানি যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এই ৩টা জিনিস তুমি বের করতে করতে পাগল হয়ে যাবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে? আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে তোমার ২টা জিনিস কনসেপ্টগুলো খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। ঠিক আছে? উচ্চতর গণিত ২য় পত্রের যে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা ছিল সেই পোরশনগুলো নিয়ে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করে। ঠিক আছে? তাহলে দেখি এখন আমাদের পরে কি বলছি আমরা একটু দেখি। দেখো জব সেক্টর, এখন এখানে কি বলছি জব সেক্টর। এখন এখানে জব সেক্টরের জায়গায় দেখো আমি এখানে লিখছি কি ব্রিজ, রোড, ড্যাম, রিয়েল এস্টেট বা এস্টেট। ঠিক আছে? তার মানে আমি কি বুঝাইতে চাইছি যে এই যে এর যে জব সেক্টরগুলা, এর আসলে অনেক জব সেক্টর আছে। তুমি যদি স্কিলড হও বা তুমি যদি আসলে প্রপারলি পড়ালেখা করো, তোমার আসলে জবের এখানে অভাব হবে না। ঠিক আছে? তুমি যেমন বাংলাদেশে যদি জব সেক্টরে কিছু জব সেক্টর আমি বলি, এখানে দেখো গণপূর্ত বিভাগ বা পিডাব্লিউডি আছে। তারপরে কি আছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ তোমরা দেখো না রাস্তায় যাইতে সময় দেখো এখানে কি লেখা থাকে যে আ ঢাকা ১০ কিলোমিটার, তারপর লেখা থাকে বামে মোড়, বা তারপর লেখা থাকে উপরে যে অনেক কিছু লেখা থাকে, ডিরেকশন দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের কি সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত। এটাকে ইংলিশে আমরা বলি আরএইচডি বা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আছে রাজুক আছে, তারপরে আমাদের ওয়াসা আছে, তারপরে আরো অনেক সরকারি যে সেক্টরগুলো আছে সেই সব জায়গাগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এছাড়া বেসরকারিতে অনেক কনস্ট্রাকশন কোম্পানি, রোড কনস্ট্রাকশন কোম্পানি, তারপরে ওয়াটার নিয়ে কাজ করতেছে ওরা। এদের অনেকগুলা জব সেক্টর আছে, বা রিয়েল এস্টেট কোম্পানির সাথেও তুমি কাজ করতে পারো। পাশাপাশি তুমি নিজে বিল্ডিং ড্রয়িং করতে পারো বা ডিজাইন করতে পারো। ঠিক আছে? নিজে পার্সোনালি তোমার যদি মন চায় যে না আমি কনস্ট্রাকশন ফার্ম দিতে চাই, আমি কনস্ট্রাকশন ফার্ম দিয়ে তখন কাজ করতে পারবা। আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং শেখার পর তোমার অনেকগুলা সেক্টর হয়ে খালি হয়ে যাবে। তুমি আসলে যেদিকে মুভ অন করতে চাও বা তুমি যদি ডাবল দিকেও মুভ অন করতে চাও, সেই দিকেও তুমি মুভ অন করতে পারবা। এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড স্কোপ, এরপর আমরা রাখছি যে ওয়ার্ল্ড ওয়াইড স্কোপ। ঠিক আছে? দেখো প্রেডিক্টেড গ্রোথ, যত দিন যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজগুলা কিন্তু দৈনিক বাড়তেছে। দেখো আজ থেকে ১০ বছর আগে বাংলাদেশে যে হারে বিল্ডিং তৈরি হইতো বা যে হারে কনস্ট্রাকশনের কাজগুলো হইতো, বর্তমানে কিন্তু তার থেকে কনস্ট্রাকশনের কাজগুলো বাড়তেছে। এই কাজগুলো কিন্তু দিনকে দিন বাড়বে, এগুলো কিন্তু কমবে না। তার মানে দুই দিন যত যাবে, পৃথিবী যত আপডেট হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো তত বেশি বাড়বে। ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং তত আগাবে। ঠিক আছে? এখন এখানে দেখো কি বলছে ডিমান্ডেবল। ডিমান্ডেবল বলতে কি? ডিমান্ডেবল হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশেই তুমি যদি স্কিলড সিভিল ইঞ্জিনিয়ার হও তাহলে তোমার ডিমান্ড থাকবে। ঠিক আছে? এবং ইউনিক, তুমি বিভিন্ন জায়গায় ইউনিক কাজ করার সুযোগ পাবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে? ইউনিক কাজ করার সুযোগ পাবা। ঠিক আছে? আবার দেখো পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, আবার সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক কাজ করা যায়। ঠিক আছে? আবার তুমি এইখান থেকে পড়ে যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজগুলোই করতে হবে এমনও না, তুমি অন্যান্য দিকেও মুভ অন করতে পারবা। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের সাথে বা পাশাপাশি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের আজকের টোটাল ওভারভিউ। ঠিক আছে? আমাদের একটা শর্ট ওভারভিউ ছিল এটা। এটা হলো তোমাদের জাস্ট এখানে অনেক তথ্য মিসিং হইতে পারে। অনেক তথ্য আমি হয়তো বাদ ফেলাইতে পারি। তবে যে জিনিসটা আমি তোমাদের আসলে অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছি যে তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ, তো আমাকে কয়েকজন বলছিল যে ভাই আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর টোটাল কনসেপ্টগুলো একটু যদি বলতেন। আসলে টোটাল কনসেপ্ট এখানে হিউজ। তোমার এই টোটাল কনসেপ্ট যদি আমি এখন দিতে চাই, তাহলে দেখবা যে আমার ২-৩ ঘন্টা লেগে যেতে পারে টোটাল কনসেপ্টগুলো ফুল কনসেপ্ট দিতে। তো আমি আসলে এখানে মেইন ব্রাঞ্চগুলা দেখাই দিলাম। আর আসলে এটার ইতিহাসটা দেখিয়ে দিলাম আসলে আসলো কোথা থেকে, আর বর্তমানে এখানে জব সেক্টরগুলা কি অ্যা তারপরে এগুলার ফিউচার কি, এগুলা আমি একটু হালকা করে বললাম। ঠিক আছে? দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে তুমি যে জিনিসগুলা চোখে দেখতেছো, সেই জিনিসগুলা নিয়ে তুমি পড়ালেখা করতেছো। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা আমি বলে রাখি, এই যে এই সিভিলের কাজ ছাড়া অন্য কোনো কিছুর কাজ আসলে সম্ভব না। ঠিক আছে? তুমি যেখানেই যাবা না কেন, সবার আগে তোমার আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ লাগবে। যে কোনো ইঞ্জিনিয়ারিং এর কাজ তুমি করো না কেন, সেখানে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই লাগবে। কোনো কিছু করতে হলে ধরো তুমি
হসপিটাল বানাইতে চাচ্ছ বা হসপিটালে ডাক্তাররা রুগী দেখে, এখন যদি আমি হসপিটালটাই না বানাই তাহলে ডাক্তাররা রুগী কোথায় দেখবে? এরকম একটা ঘটনা। আবার যদি এখানে রোড তৈরি না হয় তাহলে রুগী নিয়ে তোমার হসপিটালে যাবে কিভাবে? এটা একটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তেমনিভাবে স্কুল বিল্ডিং বলো, এরকম অনেক বিল্ডিং আছে, সবকিছু মূলত আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং টোটাল সাবজেক্টটা কাভার আপ করে, ঠিক আছে? আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখাটা অনেক বেশি, ঠিক আছে? তুমি যে এখানে পড়বা এখানে অনেক পড়ালেখা করতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত ৩ বছর ৮ মাসের কোর্স, ঠিক আছে? ৩ বছর ৮ মাসের কোর্স, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স। তো এই কোর্সটার ভিতরে তোমাকে আসলে এই সবগুলা ধাপে 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 পড়ানো হবে। তুমি দেখবা যখন তুমি সেকেন্ড ইয়ার শুরু করবা, আস্তে আস্তে এই যে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর কিছু জিনিস আসবে, মেকানিক্স থাকবে, স্ট্রাকচার আসবে। থার্ড ইয়ারে যখন উঠবা তখন তোমার আসলে এই যে সবগুলা এই ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলা তখন তোমার মাঝে চলে আসবে, তখন তোমার আর বাইরের কোনো সাবজেক্ট পড়া লাগবে না, ঠিক আছে? এখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হলে তোমাকে এই এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বা সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি ২-৩টা কোর্স করা লাগে। যেমন ইকোনমিক্স পড়া লাগে, অ্যাকাউন্টিং পড়া লাগে, সোসিওলজি পড়া লাগে আর ইংলিশ পড়া লাগে। এই ৪টা কোর্স তোমার বাইরের করতে হবে। ঠিক আছে? এই কোর্সগুলো আসলে মজারই, খারাপ না। ঠিক আছে? তো দেখো আমি এখানে যে জিনিসগুলো দেখাইলাম, তো তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমি রোড তৈরি করব বা রোড কনস্ট্রাকশনের সাথে যুক্ত হবো, অনেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে চায়, অনেকে জিওটেক ইঞ্জিনিয়ার হইতে চায়, অনেকে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার চায়, অনেকে ওয়াটার নিয়ে কাজ করতে চায়। তুমি আসলে এই যদি এইগুলার কোনো একটাতে কাজ করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসতে হবে। আর তুমি একটা কথা বলি ভাই, সিভিল ইঞ্জিনিয়ারিং এ তুমি যতই প্যারা খাও না কেন, লাস্টে যেয়ে তুমি কিন্তু দিন শেষে মজা পাবা। যে একটা জিনিস বলতে পারবা যে না আমি আসলে এই যে জিনিসগুলা দেখতেছি সেই জিনিসগুলা তুমি এই হিসাব নিকাশ করতেছো বা সেগুলোরই ক্যালকুলেশন করতেছো। অনেকে ধরো তোমার তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার বিল্ডিং তুমি ডিজাইন করতে পারবা, ঠিক আছে? আবার অনেক জায়গায় মানে সব জায়গায় বলতে গেলে সিভিলের একটা ডিমান্ড মোটামুটি সব জায়গাতেই আছে। এটা অনেকেই বোঝাই বলুক, এটা আমরা আসলে এটা খেয়াল করি বা এটা সবাই খেয়াল করে, ঠিক আছে? মোটামুটি সব জায়গাতেই এইটারই আছে। এবং এই সিভিলে পড়ে আসলে হতাশ খুব কম মানুষই হইছে। আর এই সাবজেক্টটা একটা মজার সাবজেক্ট আসলে। আমার কাছে যে জিনিসটা মজা লাগে যে আমি এইগুলা নিয়ে পড়ালেখা করি, বা এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করা, এগুলো তো মজাই। ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো এখানে আমরা আজকে যে জিনিসটা দেখলাম, টোটাল সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা ওভারভিউ দিতে ট্রাই করছি। ওভারভিউ দিতে হয়তো অনেক তথ্য মিসিং হয়েছে, অনেক তথ্য দিতে পারি নাই। তো যেটুক দিছি এইটুকুর আলোকে তোমরা যারা এখন ভর্তি পরীক্ষা দিতেছো তোমরা এইটুকুই জানো, আসলে এর থেকে বেশি আসলে তোমাদের কোনো জানার দরকার নাই। আমি মনে করি যে এখন এগুলো জানার দরকার নাই। যখন তুমি চান্স পাবা, চান্স পাওয়ার পর আসলে দেখবা যে এই জিনিসগুলা তোমাদের অটো তখন তুমি মানে অটোই তোমার মধ্যে এগুলো ঢুকে যাবে। তুমি যদি এই সাবজেক্টটা পছন্দ না আমি সিভিল নিয়ে পড়তে চাই, তা আসলে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ অনেকের থাকে কি আমার একটা সাবজেক্ট আসলে গেলো, অনেকের থাকে যে আমার পছন্দের সাবজেক্ট লাগবে। এখন এই আমার পছন্দের সাবজেক্ট ধরো অনেকের পছন্দের সাবজেক্ট সিভিল থাকে, অনেকে ট্রিপলি থাকে, অনেকে মেকানিক্যাল থাকে, অনেকে সিএসি থাকে পড়ালেখা করার জন্য। তো আমি আসলে এখানে দেখাইলাম যে তুমি আহ, বাস্তব জগতে যেসব জিনিস চোখে সবচেয়ে বেশি দেখতেছো তার 99% না 100%ই সিভিল ইঞ্জিনিয়ারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো এই জিনিসগুলো দেখে তুমি মজা পাবা এবং এই জিনিসগুলো তোমার মধ্যে মাথার মধ্যে ক্যালকুলেশনও ভালো হবে, ঠিক আছে? আর একটা সবচেয়ে লাস্ট কথা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিস্তার যত বেশি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনাও তত বেশি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ পোলাপান প্যারাও খায় তত বেশি, ঠিক আছে? তুমি যত বেশি জিনিস নিয়ে পড়ালেখা করবা তোমাকে তো এখানে প্যারা খাইতেই হবে, ঠিক আছে? যত সহজ বলতেছি বিষয়টা ততও না। মানে সাবজেক্টগুলো একটা টাইমে তোমার মনে হবে তুমি আমার কথা শুনে সিভিলে পড়তে একটা টাইমে তুমি দেখবা আমাকে গালি দিবা যে এই ভাই এইগুলা বলছিল এখন তো আমার এগুলো পড়তে ভালো লাগে না, প্যারা খাইতেছি ভালো লাগতেছে না। সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন কঠিন একটা সাবজেক্ট, ঠিক আছে? অনেক কঠিন একটা সাবজেক্ট, অনেক হিসাব নিকাশ করা লাগে, ঠিক আছে? অনেক হিসাব নিকাশ করা লাগে এবং তোমার মস্তিষ্কে ভিজুয়ালাইজ করতে হবে, 3D চিন্তা ভাবনা বেশি করতে হবে যে আমি আসলে এটা এইভাবে করলে কি হবে, এটা এইভাবে করবো, অনেক মাথা ঘাটান লাগে, ঠিক আছে? তো তোমরা যারা সিভিল নিয়ে পড়তে যাচ্ছ তাদের জন্য আমার একটা হালকা শর্ট রিভিউ ছিল, ঠিক আছে? তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, একটা চান্স পাও, তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হও, ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।